জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। দায়িত্ব নেওয়ার 5 মাসের সর্বোচ্চ গুরুত্ব গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতে। গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। সংবিধান সংস্কার না হলে নতুন সংবিধানের দাবি। সিস্টেম লসের আড়ালে চলছে বিদ্যুৎ চুরি। উন্নত বিশ্বে 6% হলেও দেশে 10-এর বেশি। 1% কমানো গেলে বছরে সাশ্রয় হবে 1000 কোটি টাকা। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। পাঠক অনুরাগীদের কাছে এখনো অমলিন গল্পের জাদুকরের অনবদ্য সব সৃষ্টি। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি জবাবদিহিতা আইনের শাসন প্রতিষ্ঠা করতে কাজ করছে। এতে করে সরকার কল্যাণমুখী হয়ে উঠেছে আর প্রধানমন্ত্রী মানুষের আস্থার চূড়ায় পৌঁছেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। 5 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই পথ চলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার বিকেলে সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। কিছু সাংবাদিক যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যারা এইসব করছে তাদের বিরত থাকার জন্য সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা যাতে জেলা তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে একটি আপ টু ডেট ইনফরমেশন পেতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, ঘটনা সম্পর্কে। সেই জন্য জেলা তথ্য কর্মকর্তাদেরকেও ক্ষমতায়িত করা হচ্ছে। কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। সরকারের 5 মাসের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়ায় তাদের সরকার। জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, এই বহুমাত্রিক অর্জনের 5টি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান উপদেষ্টা। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। সন্ত্রাস বিরোধী আইনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ এবং ফ্যাসিবাদী সে অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে আমাদের একটি প্রাতিষ্ঠানিক এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয়, সেটি প্রক্রিয়াধীন। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকারের সে অর্থনীতিতে স্থিতিশীলতা বজায়ের নানা দিকও উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে। নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্ট আপ প্রতিযোগিতা করার জন্য 500 কোটি টাকার ঋণের তহবিল গঠন করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে সিড ফান্ডিং বা গ্র্যান্টও প্রদান করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের কিছু পরিসংখ্যানও দেন মাহদি আমিন। চীন সফরে 17টি সমঝোতা স্মারক, যৌথ ইশতেহার ঘোষণা, বাংলাদেশে পর্যায়ক্রমে $9.21 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বহুবিধ বিষয়ে বাংলাদেশ এবং চীন যৌথভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কোনো কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব। সব মিলিয়ে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়েই সবার আগে বাংলাদেশ এই মর্মে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি দেন তিনি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার না হলে নতুন সংবিধানের দাবি ওঠানো হবে। শনিবার দুপুরে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। এ সময় সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করেন জোটের নেতারা। বিএনপির 31
দফার ইতিমধ্যে 6 থেকে 7 দফা তারা নিজেরা ভঙ্গ করেছে গত 5 মাসে। সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনোদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। 71 থাকবে 71 মর্যাদায়, 24 থাকবে তার মর্যাদা। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি করেন 5 আগস্টের পর বিএনপি গণতন্ত্রের বিপক্ষে কাজ করছে। 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেন অন্যান্য বক্তারা। কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য, এটাকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশটির সাথে সম্পর্ক গভীর হয়েছে, আর দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় বলে মত দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গবেষণা, উন্নয়ন এবং শিল্প উন্নয়ন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, একই সঙ্গে বাংলাদেশ চীনের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের নানা দিক নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আয়োজনে লং লিভ বাংলাদেশ চায়না শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাণিজ্য বিনিয়োগে চীনের যে আগ্রহ তাতে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আর দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় বলে মত দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। বাংলাদেশের সঙ্গে চায়নার নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে মধ্যস্থতা করতে আমার সরকার প্রস্তুত ও অনেক বেশি আন্তরিক। প্রধান অতিথির বক্তব্যে চীনের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক, ভূ রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক। আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। তিনি আরও বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও সহযোগিতার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান মির্জা ফখরুল। চীনের যে ব্যবসা, চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী মাসে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন। তিনি জানান, এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ 10টি সুবিধা। কার্ডটি প্রদানে সরকারের উদ্দেশ্য প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা দেওয়া। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকার। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইস গেটের দায়িত্বে থাকবে না, রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। স্থায়ীভাবে বন্যা প্রতিরোধের কোনো মহাঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায়। যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো স্লুইস গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আগামী 3 দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। ফলে কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু বাদাম ক্ষেত সহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত বিদ্যুৎ চুরি হচ্ছে সিস্টেম লসের নামে। উন্নত বিশ্বে যেখানে সিস্টেম লস 6% আশপাশে, বাংলাদেশে তা বছরের পর বছর 10% বেশি। বিদ্যুৎ কালোবাজারির বড় খাত ব্যাটারি চালিত অটোরিকশা। আর এই চক্রের সাথে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। বিশেষজ্ঞরা বলছেন 1% সিস্টেম লস কমালেই বছরে সাশ্রয় হবে অন্তত 1000 কোটি টাকা। গ্রিড আধুনিকায়ন আর স্মার্ট মিটারের মাধ্যমে এই কালোবাজারি দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব। অনিয়ম, চুরি আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশের বিদ্যুৎ খাত। সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটের বেশি। ফলে ক্যাপাসিটি চার্জের নামে গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। শুধু তাই নয়, গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল সহ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি প্রায় 100% আমদানি নির্ভর হওয়ায় বিশ্ব বাজারের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে উৎপাদন খরচ। এখানেই শেষ নয়, ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত এই বিদ্যুৎ সিস্টেম লসের নামে চুরি হয়ে যাচ্ছে দিন দুপুরেই। উন্নত বিশ্বে সিস্টেম লসের পরিমাণ 6% কাছাকাছি হলেও বাংলাদেশে তা 10%-এর নিচে নামছেই না। অনেক ক্ষেত্রে শোনা যায় যে হুকিং করে যে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং হয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যেটা আগে বলছিলাম, যে এটাকে দ্রুততার সাথে 8%-এর দিকে নিয়ে আসা, যেটা 10%-এর উপরে আছে, এবং পরবর্তী সময় এটাকে ইন্টারন্যাশনালি যেটা অ্যাডভান্সড ইকোনমি যে লেভেলে আছে 6% গড়, সেদিকে আমরা যদি যেতে পারি। অথচ মাত্র 1% সিস্টেম লস কমানো গেলেই বছরের সাশ্রয় হবে অন্তত 1000 কোটি টাকা। 1% যদি কমানো হয় আমাদের এখন যে ওভারঅল গ্রিডের খরচ বিদ্যুৎ খাতে, তাহলে 1000 কোটি টাকার উপরে বেশি সাশ্রয় করা সম্ভব। গ্রিড মডার্নাইজেশন, স্মার্ট মিটারিং, হ্যাঁ, ইনফ্যাক্ট স্ক্যাডার সিস্টেম নিয়েও তারা কাজ করছে। সো এগুলো প্রপারলি যদি করা যায় তাহলে এটাকে আরো কমানোর সুযোগ আছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় বাসাবাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি হলেও এখন কালোবাজারির বড় খাত হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর এ কালোবাজারির সঙ্গে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। ফলে গ্রাহকের পকেট কাটার পাশাপাশি সংকটে পড়ছে খোদ সরকারও। এই চুরি আপনি দেখবো, যাদের কথা বলার দায়িত্ব তারা কথা বলবে না। তারা এগুলোই করতে শিখেছে, এগুলোই করতে উৎসাহী, কারণ এগুলো করে তাদের লাভ হয়, তারা নেপথ্যে লাভবান হয়। বিআরসি যদি আজকে এ খাতকে সুরক্ষা দিতে না পারে তাহলে সরকার তার কিছুই করার নেই, সরকার কিছু করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাময়িক সমাধান মিললেও চুরি আর অপচয় বন্ধ না হলে এই খাতে স্বস্তি ফিরবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা সাহিত্যের গল্পের জাদুকর, নন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। শব্দের জাদুতে তিনি নির্মাণ করেছিলেন এক অনন্য সৃষ্টিভুবন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে জীবনের হাসি কান্না, প্রেম বিরহ আর আপনজনের গল্প। জীবদ্দশায় তিনি নির্মাণ করেছেন 8টি চলচ্চিত্র,
রচনা করেছেন অর্ধশতাধিক নাটক এবং প্রায় 2 শতাধিক উপন্যাস ও ছোট গল্প। 2012 সালের 19 জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে প্রয়াণের 14 বছর পরও তার সৃষ্টি ও স্মৃতি আজও সমান উজ্জ্বল। পাঠক, দর্শক, ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে হুমায়ুন আহমেদ এখনও অনিবার্য, এখনও প্রাসঙ্গিক। আচ্ছা, হিমু কি তবে মহাপুরুষ হতে পেরেছে? সে কি এখনো পথে পথে হেঁটে বেড়ায়? রূপা কি এখনো নীল শাড়ি পরে হিমুর অপেক্ষায় থাকে? মিসির আলী কি পারেন জটিল সব রহস্যের সমাধান দিতে? শুভ্র কি পেয়েছে নতুন কোনো বইয়ের সন্ধান? এসব প্রশ্নের উত্তর হয়তো আর পাওয়া যাবে না, কারণ ঠিক 14 বছর আগে হিমু মিসির আলীর স্রষ্টা সামিল হয়েছেন অনন্ত যাত্রায়। তবে স্রষ্টার উপস্থিতি রয়েছে সৃষ্টির মধ্যেই। তাই তো পাঠক, ভক্ত, অনুরাগীদের মাঝে হুমায়ুন আহমেদ এখনো অন্যরকম এক আবেগের নাম। স্যার চলে যাওয়ার 14 বছর, এখনো পর্যন্ত আমরা স্যারের সেই শূন্যতাকে আঁকড়ে ধরে এবং হিমুটাকে কি করে যাপন করে যাচ্ছি আজ পর্যন্ত। ওনার লেখার মধ্যে যে ধরনের ধাঁচ ছিল, যেটা বর্তমান সময়ে কিংবা অন্যান্য লেখকদের মধ্যে আমরা সেভাবে পাইনি। ওনার লেখার মাধ্যমে আমাদের মধ্যে অবশ্যই সবসময় বেঁচে থাকবেন। লেখক হিসেবে যেমন পেয়েছেন জনপ্রিয়তা, তেমনি নির্মাতা হুমায়ুন আহমেদের হাত ধরে দেশের অভিনয় অঙ্গনে এসেছেন অসংখ্য অভিনয় শিল্পী, যারা আলো ছড়িয়েছেন রূপালী পর্দাতেও। তেমনি একজন অভিনেতা মাহফুজ আহমেদ। হুমায়ুন আহমেদ যার কাছে ছিলেন একজন অভিভাবক, একজন বন্ধু। যতদিন বৃষ্টির ফোঁটা পড়বে হুমায়ুন আহমেদ থাকবেন, যতদিন জ্যোৎস্না থাকবে হুমায়ুন আহমেদ থাকবেন, যতদিন হলুদ থাকবে হুমায়ুন আহমেদ থাকবে না? আমার তো মনে হয় থাকবে। কাজে হুমায়ুন আহমেদ আছেন, থাকবেন, আমাদের ভালোবাসবেন এবং আমরা ওনাকে আঁকড়ে থাকব। সাহিত্য, টেলিভিশন নাটক কিংবা চলচ্চিত্র সব মাধ্যমেই আলাদা এক মাত্রা যোগ করেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ এই যে খুব সাধারণ কথাবার্তাকে এমনভাবে নাটকের সংলাপে নিয়ে আসছেন, যেটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আমরা খুব এনজয় করতাম। তা আমাদের দুর্ভাগ্য যে উনি আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি, একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম লেখা। পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। তবে সেসব অলৌকিক শব্দ শোনার জন্য হুমায়ুন আহমেদ আজ আর আমাদের মাঝে নেই। তবে হুমায়ুন আহমেদের সৃষ্ট কালজয়ী চরিত্রগুলোর মধ্য দিয়ে পাঠক, ভক্ত, অনুরাগীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। আরিফ হক, বিবিসি নিউজ, ঢাকা। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে বান্দরবনে রয়েছে 100 একরের বেশি জমি। দুদকের মামলার পর এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নৃগোষ্ঠীদের বেদখল হওয়া জমিও। তাদের দাবি, জোরপূর্বক দখল করা জমিগুলো প্রশাসনের হস্তক্ষেপে যেন ফেরত দেওয়া হয়। সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। বান্দরবন সদরের সোয়ালক ইউনিয়নের মাছের পাড়ার 25 একরের এই বিস্তীর্ণ জমি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও কন্যার নামে কেনা। এছাড়া লামা উপজেলার সরই ইউনিয়নে 1/2 একরের বেশি পাহাড়ি জমি কেনার তথ্যও রয়েছে পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের নামে। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে জমির পরিমাণ একরকম দেখানো হলেও প্রভাব খাটিয়ে আশপাশের আরও শতাধিক একর জমি বেদখল করেছেন বেনজির। উচ্ছেদ হয়েছে অনেক পরিবার। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে গিয়ে পুলিশ মানে আর জায়গা আর ফেরত চাই। এবার বেনজির আহমেদ ময়মনসিংহ মারমা কেয়ারটেকার, উনি পাহাড়িদের জায়গা টাকা দেব বলে প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। 2024 সালের 4 জুলাই আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের জব্দ করা সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে বান্দরবন জেলা প্রশাসন। এখনো প্রশাসনের তত্ত্বাবধানে আছে এসব জমি। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বেদখল হওয়া জমির প্রকৃত স্বত্বাধিকারী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারগুলোর দাবি, প্রশাসনের হস্তক্ষেপে বুঝিয়ে দেয়া হোক তাদের জমির সত্ত্ব। বেনজির নামে এক পুলিশের কর্মকর্তা কিনছে আর কি, মানে তারা জোরপূর্বক করে নিয়েছে,
কি করা যায় এই জন্য আর কি পুলিশ প্রধান আইন জায়গায় লফিয়ে আইন গাছা কারিয়ারে গড় বান্ধি গোটালি গড় আইন তিয়া পয়সা কিছু নদী। জব্দ করা জমির মধ্যে নিজেদের হারানো সম্পত্তি ফিরে পেতে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।